জুলাই সনদ এবং নির্বাচন নিয়ে আলোচনার আয়োজন করেছিল গণশক্তি সভা। সেখানে দুটো বিষয় মোটা দাগে অনেকের নজরে পড়েছে। প্রথমটা হলো সুষ্ঠু নির্বাচনে শুধু ইসির একার দায়িত্ব নয়, এটা অন্যান্য রাজনৈতিক দলগুলোরও দায়িত্ব। দ্বিতীয় বিষয় যেটা আমাদের চোখে পড়েছে সেটা হচ্ছে জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন করতে হবে। আমরা দুটো দিক নিয়ে আলাপে যাব। আমাদের সঙ্গে আছেন কেন্দ্রীয় বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন এবং আছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব ফরিদুল হক। আপনার দুজনকে স্বাগত জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আমাকে সময়টা দেওয়ার জন্য। আমরা আসলে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য কেবল ইসির দায় না, ইসির পাশাপাশি আরও অনেকেরই দায়িত্ব আছে। সেটা কি, সেটা কেমন, সেটা নিয়ে আলাদা করে আলাপ করব। তবে দ্বিতীয় অংশটা নিয়ে একটু আগে কথা বলতে চাই, মানে জুলাই সনদের ওপরে ভিত্তি করে নির্বাচন করতে হবে। আমরা জানি যে জুলাই এমন একটা সময় ছিল যেই সময়টা না হলে হয়তো সুষ্ঠু নির্বাচনের স্বপ্ন অনেকেই দেখতেন না। সেই হিসেবে সুষ্ঠু নির্বাচনের জন্য এটা একটা বড় ফ্যাক্টর, সেটা অনেকেই বলছেন। কিন্তু জুলাই সনদের উপর ভিত্তি করে নির্বাচন করতে হবে, এই বক্তব্যের ব্যাখ্যাটা একটু জানতে চাই জনাব কামরুজ্জামান রতন। আপনার কাছে আসলে কি মনে হচ্ছে এই বক্তব্য থেকে? জুলাই সনদটা এমন একটা দাবিতে পরিণত হয়েছে। আমরা তো সবাই একটা সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করছি, পাশাপাশি এটাও বলা হচ্ছে যে জুলাই সনদের উপর ভিত্তি করে নির্বাচনটা হতে হবে। এটা বক্তব্যগত দিক থেকে আপনার ব্যাখ্যাটা একটু জানতে চাই। আপনি কিভাবে আসলে বক্তব্যটাকে বিশ্লেষণ করবেন? ধন্যবাদ আপনাকে এবং ৭১ টিভির দর্শকদেরকে শুভেচ্ছা। দেখুন, মানে জুলাই সনদটা হচ্ছে যে আমাদের জুলাই গণ অভ্যুত্থানের এখন পর্যন্ত একটা রিটেন ধরেন এগ্রিমেন্ট। গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষার একটা রিটেন এগ্রিমেন্ট। এখন আকাঙ্ক্ষার জায়গা থেকে ধরেন কারো অনেক বেশি আকাঙ্ক্ষা আছে, কারো অনেক কম আকাঙ্ক্ষা আছে, এইটা থাকবেই। কিন্তু আমরা সবাই মিলে যেহেতু এই জায়গাতে একমত হচ্ছি, অতএব জুলাই সনদ আমাদের একটা রিটেন ধরেন এগ্রিমেন্ট। এখন এই এগ্রিমেন্টটাকে ধরেন আপনি যদি একপাশে রাখেন এবং এইটাকে বাস্তবায়ন না করে যদি আপনি ইলেকশনে যান, তাহলে যে সংকটটা দাঁড়ায় 2011 পঞ্চদশ সংশোধনীর পরে যে নির্বাচনগুলো হয়েছে 2014, 2018 এবং 2024, যে নির্বাচনগুলো হয়েছে সেই নির্বাচনগুলো কিন্তু ওই ব্যবস্থার মধ্যে ছিল, ওই ব্যবস্থার মধ্যেই নির্বাচনটা হয়েছে। মানে সেই পুরনো কাঠামো, যেটা আসলে একটা ফ্যাসিবাদী কাঠামো, যেখানে আসলে একটা ফ্যাসিস্ট ওই কাঠামোর মধ্যে দিয়ে একটা ফ্যাসিস্ট হয়ে উঠছিল। এখন ওই কাঠামোর মধ্যে যদি নির্বাচনে আপনি যান, তাহলে যেটা হয় যে ওই নির্বাচনগুলোকে আপনি কেন আসলে তখন অবৈধ বলবেন? শুধুমাত্র ওই নির্বাচনগুলো আওয়ামী লীগ করেছিল দেখে, আমরা ছিলাম না দেখে? ব্যাপারটা তো তা না। তার মানে হচ্ছে যে আমরা তো শুধু আওয়ামী লীগ এইখানে ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে যে আওয়ামী লীগের পাশাপাশি যে কাঠামোটাকে সে ব্যবহার করেছে সেই কাঠামোটাও ফ্যাক্টর। এখন ওই কাঠামোটাকে ঠিক রেখে আপনি যদি একটা নির্বাচনের মধ্যে যান, তাহলে তো আবারও ওইরকম একটা নির্বাচন হওয়ার সম্ভাবনা। আমরা কাঠামো বলতে আসলে কি বোঝাচ্ছি? মানে এটা কি আইনগত দিক থেকে আমরা কাঠামো বলছি নাকি প্রক্রিয়াগত দিক থেকে? না না, আইনগত সাংবিধানিক এবং রাষ্ট্রের পুরো কাঠামোগত জায়গা। মানে ধরেন আপনার যে নির্বাচন কমিশনটা এখন আছে, এই নির্বাচন কমিশনটা 2022 সালের আইনের অধীনে তৈরি হয়েছে এবং এই নির্বাচনটা যদি এই অবস্থায় হয়, তাহলে যেটা হয় যে, যেমন ধরেন আমি আপনার একটা উদাহরণ যদি দেই, যে জুলাই সনদে আমরা ধরেন অনেক আলাপ আলোচনার ভিত্তিতে একটা জায়গায় আমরা ঐক্যমত হয়েছি যে আর্টিকেল 70 ধরেন এই দুইটা, মানে আমরা বেশিরভাগ দল বলেছি যে ফ্লোর ক্রসিং এবং হচ্ছে বাজেট, এই দুইটা বিষয় বাদে সংসদ সদস্যরা স্বাধীন থাকবে। কিন্তু আপনি দেখা গেল যে আর্টিকেল 70, আর্টিকেল 7, আবার বিএনপি বলেছে 4টা ইস্যু। এখন আর্টিকেল 70 ওই জায়গায় রেখে যদি আপনি নির্বাচনে যান, তাহলে তো আর্টিকেল 70 রয়ে গেছে। পার্লামেন্টে যে যারা ধরেন মনে করেন যে সংখ্যাগরিষ্ঠতা পাবে, কিংবা ধরেন যে সমস্ত সংসদ সদস্যরা সংখ্যাগরিষ্ঠ মানে পার্লামেন্টে যাবে, তারা তো তাদের দলের সিদ্ধান্তের বাইরে ততক্ষণ পর্যন্ত ভোট দিতে না পারবে না যতক্ষণ পর্যন্ত এটা না চেঞ্জ হচ্ছে। কিংবা ধরেন আমরা বলেছি যে আপার হাউস করবো, আপার হাউস যে আপনি করবেন, আপার হাউসের ব্যবস্থা তো অলরেডি বর্তমান কাঠামোর মধ্যে নেই। তাহলে আপার হাউস তো আপনি মানে গিয়ে আপনার পরে এটা করতে হবে। তার মানে আপার হাউসে আপনি কিভাবে এই সংসদ সদস্যদেরকে এখন দিবেন? তাদেরকে ছাড়াই কিন্তু আপনাকে পার্লামেন্ট শুরু করতে হবে। এরকম অনেকগুলো ব্যাপার আছে যেই কাজগুলো আসলে আপনি পুরনো যে কাঠামো, পুরনো যে ধরেন আইন, পুরনো যে ধরেন সাংবিধানিক বন্দোবস্ত, পুরনো যে ক্ষমতা কাঠামো, ওইটার উপরে বেস করে আপনার ইলেকশনটা হচ্ছে। তাহলে ধরেন জুলাইয়ের দরকার কি? মানে ব্যাপারটা হচ্ছে একদম আমি বুঝতে পারছি, আপনার বক্তব্যটা স্পষ্ট। সেক্ষেত্রে একটা বিষয়, হ্যাঁ জনাব ফরিদুল হক, আপনি খুব চমৎকার করে ব্যাখ্যা করেছেন এবং অনেকের কাছে বিষয়টি স্পষ্ট হলো। কিন্তু একটা বিষয় একটু বলবেন, মানে যে সমস্ত বিষয়গুলো
আপনারা সবাই একসাথে বসে, সবাই মানে সব রাজনৈতিক দলগুলো একসাথে বসে একটা সিদ্ধান্তে যেন আসতে পারেন, সেজন্যই তো ঐক্যমত্য কমিশন তৈরি হয়েছে। এবং আমরা দেখতে পেলাম যে এখানে অনেক ধরনের বিষয়ে আপনারা একমত হয়েছেন, কিছু কিছু বিষয়ে একমত হওয়া যায়নি। যদি সেটাই হয় তাহলে জুলাই সনদের উপরে ভিত্তি করে নির্বাচনটা কি সম্ভব? এটা অবশ্যই সম্ভব। মানে এখানে দেখেন, আমরা সর্বশেষ 84টা মানে বেসিক পয়েন্টে ধরেন আমরা ঐক্যমত কমিশনে আলাপ করেছি, এর ভিতরে 75টা পয়েন্টে কারোর কোনো আপত্তি নাই। জি, 9টা পয়েন্টে বিভিন্ন রকম নোট অফ ডিসেন্ট আছে। এখন ধরেন এই 9টা পয়েন্টকে আপনি এক জায়গায় রাখেন, বাকি 75টা পয়েন্টের ভেতরে বেশিরভাগ পয়েন্টই হয়তোবা আপনি ধরেন প্রেসিডেন্সিয়াল অর্ডার কিংবা নির্বাহী আদেশে এটা করে ফেলা সম্ভব। কিন্তু যেইগুলো আসলে সাংবিধানিক সংস্কারের প্রশ্ন, সংবিধানের কাঠামোগত পরিবর্তনের প্রশ্ন, সেই কাঠামোগত পরিবর্তনের যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা নিয়ে আসলে আমাদের এখনো সেটেলমেন্ট হয়নি। প্রক্রিয়াটা নিয়ে আলোচনা, মানে ধরেন কমিশন তার মতো করে আলাপ করতেছে, বিশেষজ্ঞদের কাছ থেকে আলাপ করছে, রাজনৈতিক দলগুলোর কাছ থেকে অলরেডি মতামত নিয়েছে, আমরাও মতামত দিয়েছি, বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো মতামত দিয়েছে। কিন্তু এখনো ধরেন এইটা নিয়ে কমিশন ফর্মালি বসেননি। কিন্তু দেখেন, হ্যাঁ ফরজুল হক, আপনি খুব চমৎকার করে আসলে ধরে ধরে বিশ্লেষণ করছেন, কিন্তু একটা বাস্তবতা আপনি নিজেই দেখেছেন যে ফেব্রুয়ারিতে যদি নির্বাচনের একটা সময় নির্ধারণ করা হয়, সেই জার্নিতে আমরা দেখতে পাচ্ছি আমাদের হাতে খুব বেশি হলে 5 মাসের কাছাকাছি একটা সময় রয়েছে। আপনার মনে হয় এই স্বল্প সময়ের মধ্যে কাঠামোটাকে ঠিক মতো তৈরি করে তারপর জুলাই সনদের উপর ভিত্তি করে নির্বাচনটা খুব স্মুথলিভাবে সম্ভব হবে? আপনি অন্তত মনে করেন সেটা? নিশ্চয়ই সম্ভব। কারণ হচ্ছে যে আমরা যদি জুলাই সনদটা কোন প্রক্রিয়ায় বাস্তবায়ন করবে এটাতে যদি আমরা একমত হয়ে যাই, তাহলেই কিন্তু আমরা আসলে একটা নতুন কাঠামোর দিকে ঢুকে যাই। তখন ধরেন এগুলো করতে আসলে খুব বেশি দিন সময় লাগবে না। তখন প্রশ্নটা থাকবে হচ্ছে সাংবিধানিক সংস্কারগুলো কিভাবে হবে। এইটার জন্য আমরা একটা পদ্ধতি অলরেডি আমাদের কমিশনকে আমরা দিয়েছি। আমরা বলেছি যে একই দিনে ওই সংবিধানকে সংস্কার করার জন্য একটা গণপরিষদ নির্বাচন এবং পার্লামেন্ট একসাথে ধরেন নির্বাচন হবে। যারা পার্লামেন্টে যাবে তারাই হচ্ছে গিয়ে আপনার ধরেন গণপরিষদ হিসেবে ধরেন ওয়ার্ক করবে, এবং গণপরিষদ এবং পার্লামেন্ট প্যারালালি কাজ করতে পারে। এমন হতে পারে যে সকালের সেশনে গণপরিষদ কাজ করলো, বিকেলের সেশনে পার্লামেন্ট কাজ করলো, অথবা সপ্তাহে 3 দিন পার্লামেন্ট কাজ করলো, 3 দিন হচ্ছে আপনার ধরেন গণপরিষদ কাজ করলো। তখন কিন্তু আসলে এই কাঠামোটা থাকছে না। কেন? কারণ আপনি যখন জুলাই সনদে প্রত্যেকটা রাজনৈতিক দল এবং ধরেন সরকার এবং কমিশন সবাই যখন ঐক্যমতের ভিত্তিতে এখানে সাইন করবে, তখনই কিন্তু আসলে প্র্যাকটিক্যালি বাংলাদেশের কাঠামো আসলে সবাই যখন ঐক্যমত্যের ভিত্তিতে মানে সাইন করবে তখন আসলে অনেক কিছুই করা সম্ভব। বাট মুশকিলটা হচ্ছে আসলে ওই সাইনটা করা নিয়ে কে কতটুকু করবে, কোনখানে গিয়ে আসলে চিন্তা করবেন, ভাববেন, সেই জায়গাটা নিয়ে আসলে কথা হচ্ছে এবং নির্বাচন সামনে ঘনিয়ে আসছে। সেই ভাবনাটা বেশি দীর্ঘ হলে আসলে নির্বাচন পেছাতে পারে কিনা, সেই শঙ্কা আছে কিনা, এটা নিয়ে মূলত আমরা কথা বলছিলাম। জনাব কামরুজ্জামান রতন, আপনি শুরুটা করেছিলেন, হারিয়ে ফেলেছিলাম, একটু বলবেন আসলে মানে জুলাই সনদের উপর ভিত্তি করে নির্বাচন হতে হবে, এই বক্তব্যের ব্যাখ্যাটা আপনার কাছে আসলে কেমন? আসলে আমার যান্ত্রিক গোলযোগের কারণে আমি একটু ডিসকানেক্ট হয়ে গেছি। আমরা বুঝতে পারছি। আমি মনে করছি শুনছেন। ধন্যবাদ আপনাদের, এবং আপনার মাধ্যমে আলোচনার শুরুটা করতে চাচ্ছি। এখানে আমার মনে হয় যে জুলাই সনদ বা পরবর্তী নির্বাচন কাঠামো আমাদের যেটাই হবে সব ক্ষেত্রে কিন্তু ঐক্যমতের ভিত্তিতেই হতে হবে। সেই ক্ষেত্রে রিটেন এগ্রিমেন্ট না আমাদের ইলেকশনের পরে, আমরা ইলেকশন আগে কিন্তু একটা এগ্রিমেন্ট হবে যেটা জনসম্মুখে সেটা প্রকাশিত হবে, যেটা আমার দল জাতীয়তাবাদী দল ইতিমধ্যেই যে 19টা যে আমরা ব্যাপারে ঐক্যমতের ব্যাপারে আমরা অলরেডি 12টাতেই আমরা ঐক্যমত হয়েছি। এখন বাকি যে 8টা নোট অফ ডিসেন্ট দিয়ে আমরা যেটা বলেছি যে এটা আলোচনার সাপেক্ষে বা আইনগতভাবে যদি কোনো ব্যত্যয় পরবর্তীতে সংসদে কোনো প্রশ্ন না ওঠে, এবং এই আইনটাকে যেন আমাদের পরবর্তীতে চেঞ্জ করার ক্ষেত্রে আমাদের যেন অন্য কোনো জটিলতা সৃষ্টি না হয়, এই কারণেই কিন্তু জুলাই সনদটার ব্যাপারে এনসিপি প্লাস অন্যান্য অপর সংগঠন জোর দিচ্ছে। আর আমাদের যে প্রস্তাবটা সেটা হলো যে আমরা অলমোস্ট সবই আমরা মেনে নিয়েছি, যে এই জিনিসটা বাকি থাকবে সেটা আমাদের নির্বাচনের পরে পার্লামেন্টে যত আইনগতভাবে যতগুলো বৈধতা দেওয়া দরকার, এবং আইনের জটিলতার ক্ষেত্রে আমাদের যেন পরবর্তীতে কেউ আমরা প্রশ্নবিদ্ধ না হই, কোনো দল প্রশ্নবিদ্ধ না হয়। ডক্টর ইউনূস ওনার থেকে বিশাল দায়িত্ব, উনি নির্বাচনের দায়িত্ব নিয়েছেন। তো সার্বিকভাবে আমাদের সবাই কিন্তু একটা পরিবার, এই পরিবারের কেউই যেন কোনো দায়বদ্ধতার মধ্যে থেকে আগামী দিনের কোনো নির্বাচনের যে কাঠামোগত যে পরিবর্তনটা আমরা চাচ্ছি এবং আস্থায় এবং বিশ্বাসের জায়গায় বিগত দিনে আমরা যেহেতু নির্বাচনের প্রক্রিয়াটা এবং নির্বাচনের যে
একটা বাংলাদেশের নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন হয়, যেহেতু এটা আমরা ভুলতে এবং হারিয়ে ফেলেছিলাম। হ্যাঁ, মানে এটা তো আসলে সাধারণ মানুষের কাছে এটা একটা মানে আনন্দের বিষয় যে শেষ পর্যন্ত একটা নির্বাচন হবে এবং সেই নির্বাচনটা সুষ্ঠু হবে, এটা সবার একটা প্রত্যাশা। কিন্তু এই যে আপনি বললেন যে একটা জায়গায় এসে মানে অলমোস্ট আপনারা সবই তো মেনে নিয়েছেন, কিছু কিছু জায়গা আছে যেগুলো আলোচনাটা করতে হবে, সেই আলোচনার জায়গাটা কি এমন দীর্ঘ হতে পারে যাতে নির্বাচন পেছাতে পারে? মানে কেউ এখানে আসলে সুযোগটা নিতে পারে কিনা, সেই শঙ্কাটা আপনি ফিল করছেন কিনা? না, সেই ক্ষেত্রে আজকেও দেখেন যে আমাদের যে প্রধান উপদেষ্টার প্রেস সচিব, যদিও উনি একটু অতিরিক্ত উনি একটা কথা বলছেন, পৃথিবীর কোনো শক্তি নেই। আমি এই সেন্টেন্সটার সাথে সম্পূর্ণ দ্বিমত করি যে পৃথিবী তো বাংলাদেশের নির্বাচন বানচাল করার জন্য পৃথিবী তো উঠে বসে এমন কোনো না যে পৃথিবীর কোনো খেয়ে দেয়ে কোনো কাজ নেই। আমার বলা উচিত যে আমরা বাংলাদেশে যারা নির্বাচন কন্ডাক্ট করি সেইখানে প্রশাসনিক এবং যতগুলো অর্গান এখানে জড়িত এবং রাজনৈতিক দলগুলোর সমন্বিত একটা প্রচেষ্টা, সবার আন্তরিকতা এবং সবার যে কমিটমেন্ট গণতন্ত্রের প্রতি এবং সুষ্ঠু নির্বাচনের প্রতি, সবাই আমরা যদি একমত হই, সবাই যদি আন্তরিক হই, সেখানে কেন প্রশ্ন উঠবে যে পৃথিবীর সমস্ত শক্তিটা? ওনার এই ল্যাঙ্গুয়েজটা আমার কাছে ভালো লাগেনি, কারণ এই ধরনের ল্যাঙ্গুয়েজ আমরা অতীতে ফেসিস্টের কাছে আমরা শুনেছি। আমরা মনে করি আমাদের কথার মধ্যে সংবেদনশীলতা, প্রতিশ্রুতি এবং আমরা যে সবাই যে একটা কমিটমেন্টের উপর জাতি গঠনের জন্য সবাই আমরা ঐক্যমত, আমার মনে হয় এইখানে ভাষাগতভাবে আরো একটি, হ্যাঁ উনি শক্ত কথা, নরম ভাবে দৃঢ়তা নিয়ে শক্ত কথা বলা যায়, কিন্তু শক্ত কথার মধ্যে দিয়ে এমন কোনো কথা আমরা না বলি যেটাকে পরবর্তীতে আমার মনের মধ্যে বা কারো মনের মধ্যে প্রশ্ন হয়। আমি যেটা বলতে চাই, আজকে মহাসচিব বলেছে যে কোনো ধরনের ছলচাতুরি, বানচাল এবং নির্বাচন বানচালের কোনো প্রশ্নই আগামীতে আসবে না, এবং এইটাই আমাদের হওয়া উচিত। আমরা দীর্ঘদিন আজকে দেখেন যে 15 বছর যাবত একটা জেনারেশন, বিশাল একটা জেনারেশন, তারা ভোটের কোনো স্বাদই পায়নি। তো আমরা তো আর কতকাল স্বাধীন বাংলাদেশে এইভাবে মানুষকে ভোটের একটা যে আমেজ এবং আমার যে নাগরিকের যে স্বাধীনতা এবং নাগরিক যে একদিনের জন্য রাজা হয়ে যায় এবং তার একটা ভোটের উপর যে বাংলাদেশের রাষ্ট্র পরিবর্তন হয়, এই জিনিসটা নাগরিককে এই স্বাদ পাইয়ে দিতে হবে। আপনি আসলে খুব চমৎকার করে ব্যাখ্যা করেছেন জনাব কামরুজ্জামান রতন। আমি এবার একটু থামাই, আরেকটা পয়েন্টে আমি যাব, তার আগে একটু যুক্ত করে দেবেন জনাব ফরিদুল হক। আমরা তো আসলে একদিকে বলছি যে পৃথিবীর কোনো শক্তি নেই নির্বাচনকে পেছাতে পারে, নির্বাচন ওই সময়ের মধ্যেই হবে, কিন্তু আবার মাঝখানে অনেকগুলো কিন্তু রয়ে গেছে। সেই একটা কিন্তু হচ্ছে পিআর প্রক্রিয়া নির্বাচন হবে কি হবে না, জুলাই সনদ একেবারে পারফেক্টলি নিশ্চিত করে নির্বাচন হবে কি হবে না, এবং পরবর্তীতে দেখা যাচ্ছে বিচার সংস্কার সব কিছু সামনে আসছে এবং দিন শেষে আসলে ঐক্যমত্যে পৌঁছানোর জন্য কিছুটা গ্যাপও রয়েছে। সব কিছু বিবেচনায় নিয়ে কি মনে হচ্ছে আসলে আপনার? এইটা দেখেন, আমরা আজকে জুলাই সনদ নিয়ে যেখানে আছি, ঠিক আছে, আজকের দিনে আমরা যেখানে আসি 6 মাস আগে কিন্তু আমরা এখানে ছিলাম না, হ্যাঁ, কিংবা 3 মাস আগে কিংবা 2 মাস আগেও আমরা এখানে ছিলাম না। প্রতি মুহূর্তে এটা চেঞ্জ হয়েছে। এখন আমাদের এই আর্জেন্সিটা আমরা রাজনৈতিক দলগুলো সবাই বুঝি যে আমাদেরকে এটা একটা ঐক্যমতের জায়গাতে যেতে হবে, এবং সেই ব্যাপারে আমরা ঐক্যমত কমিশনে দীর্ঘ সময় যে আমরা আলোচনা করেছি, প্রায় 8 মাসের মতো, ফেব্রুয়ারি থেকে মূলত যদি আপনি ধরেন একসাথে আলোচনাটা, এর আগে তো ধরেন একেবারে সেই ডিসেম্বরে যখন হয়েছে তখন থেকে আলোচনা হয়েছে। তো সবাই কিন্তু দায়িত্বশীল ভূমিকাই পালন করেছে। এখানে ধরেন বিভিন্ন তর্ক বিতর্ক হয়েছে, তর্ক বিতর্ক, এটা আপনি ধরেন এই তর্ক বিতর্কটাকে গণতন্ত্রের একটা সৌন্দর্য হিসেবে দেখেন, কারণ আমরা কিন্তু তর্ক আসলে কেউ কাউকে বাতিল করে দেওয়ার জন্য কিংবা কেউ কাউকে শত্রু জ্ঞান করে করছি না। আমরা প্রত্যেকে আমাদের জায়গা থেকে যুক্তিগুলো দিচ্ছি যে এই কারণে এই কারণে এটা হয়েছে এবং এই কারণে এটা করা দরকার। তো সেই জায়গা থেকে যুক্তিগুলো আমরা সবাই সবার যুক্তিগুলো যদি সামনে এনে আলাপ আলোচনা করতে থাকি, তাহলে এটা খুব একটা অসুবিধা হবে না আমার কাছে মনে হয়। একদম। আমি আসলে আরেকটা পয়েন্ট যেহেতু আছে, আপনার বক্তব্যটাকে আমি যদি এইভাবে কোট করি যে আমাদের পারস্পরিক যে সম্মানবোধ, সেই সম্মানবোধের জায়গা দেখে যে যা নিজেদের জায়গা থেকে যুক্তিটা উপস্থাপন করা, যাতে একটা ভালো কিছু হয় দেশের জন্য। আমি ছোট করে 2 মিনিটের মধ্যে দুটো বক্তব্য দুজনের কাছ থেকে একটু নিতে চাই। প্রথমত বলা হচ্ছে নির্বাচন সুষ্ঠু করার দায়িত্ব শুধুমাত্র ইসির একার নয়, সব রাজনৈতিক দলের আছে। জনাব কামরুজ্জামান রতন, আপনি বলবেন কোন রাজনৈতিক দলের আসলে ভূমিকাটা কেমন হওয়া উচিত? কারণ আমরা দেখতে পাচ্ছি সবাই এখানে নির্বাচন চায়, কিন্তু মধ্যরাতে হঠাৎ করে কেউ না কেউ রাস্তায় নেমে গিয়ে একটা আওয়াজ তৈরি করে ফেলছে এবং আমরা আতঙ্কিত হচ্ছি। কি বলবেন? আসলে এই যে আমাদের আস্থা এবং অবিশ্বাস, আমরা হেরে গেলেই আমরা এখানে অনেক আমরা যুক্তি আমরা খাড়া করি, কখনো বলি স্থূল কারচুপি, কখনো বলি সূক্ষ্ম কারচুপি। আসলে আমাদের
মানসিকভাবে মনোজগতে আমাদের আগে পরিবর্তন আসতে হবে। এত জুলাই এই গণঅভ্যুত্থানের পরে আমরা যদি মনে করি, জুলাই গণঅভ্যুত্থানের পরে যদি আমরা মনে করি যে মানুষের শুধু আমরাই রাজনীতিবিদরাই আমরা জেনেতনেভাবে মানুষকে বুঝালেই মানুষ বুঝে যায় না, মানুষের এখন একটা মানসিক পরিবর্তন হয়েছে, নৈতিকতার পরিবর্তন হয়েছে, মানুষ সতর্ক হয়েছে, মানুষ চুপ থাকে। সেই চুপ থাকাটাকেই মানুষ কিন্তু আমার পক্ষে মত এই ধরনের ধারণা কোনো রাজনৈতিক দলেরই করা উচিত না। চুপ থাকাটা একটা প্রতিবাদ হতে পারে, চুপ থাকাটা আমার পরবর্তীতে আমি কি ডিসিশন নেব আমার ভোটের ক্ষেত্রে হইতে পারে, সেটাও কিন্তু একটা প্রতিবাদ্য বিষয় হবে ভবিষ্যতে। সুতরাং আমরা যেটা বলতে চাই, আমার এখানে ফরিদুল হক উনি যে কথাগুলো বলেছেন পজিটিভলি দেখেন, আমরা বিভিন্ন মতের বিভিন্ন পথের অনুসারী, কিন্তু আমার আসলে সত্যি খুবই 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 খারাপ লাগছে আপনাদেরকে থামাতে, কারণ আমার হাতে সময়টা একদমই নেই এবং সময় হাতে থাকলে নিশ্চয়ই আলাপটা দীর্ঘ করতাম, কিন্তু আমরা আসলে একটা মোটামুটি ধারণা পেয়ে গেলাম আসলে এখনকার রাজনৈতিক বাস্তবতা এবং নির্বাচনের সামনে। হ্যাঁ, খুব সংক্ষেপে 30 সেকেন্ড। জি, নির্বাচন কন্ডাক্ট করার ব্যাপারে শুধু নির্বাচন কমিশন না, সমস্ত নাগরিক, সমস্ত দলগুলোর একান্ত ইমানি দায়িত্ব সবাইকে বোঝাপড়ার মধ্যে দিয়ে এবং এটাকে সুচারুভাবে সুসম্পন্ন করার জন্য সবার আন্তরিক হওয়া, সবারই সেই দায়িত্বটি নিতে হবে। অনেক ধন্যবাদ আমাকে সময়টা দেওয়ার জন্য। দুজন অতিথি আমাদের সঙ্গে ছিলেন আমাদের সঙ্গে বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন এবং ছিলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি যুগ্ম সদস্য সচিব ফরিদুল হক। এবং আমরা আসলে কথা বলছিলাম নির্বাচন সুষ্ঠু করার জন্য দায় কি কেবল ইলেকশন কমিশনের একা নাকি অন্যান্য রাজনৈতিক দলেরও আছে, যদি থেকে থাকে তাহলে সেটা আসলে কি। এই ছিল আজকের সংবাদযোগে। আগামীকাল ঠিক রাত 10টায় আবারও দেখা হবে নতুন কোনো বিষয় এবং তার বিশ্লেষণ নিয়ে। থাকুন একাত্তরের সাথে।